হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা খাতা পেন নিয়ে সবাই বসে যাও। তো আমি আশা রাখছি এই পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের রক্ত সংবহন তন্ত্র নিয়ে কোনো ডাউট থাকবে না। তো তোমরা এই ক্লাসটা মন দিয়ে খুব ভালো করে দেখবে এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি খুব ভালো করে আলোচনা করে দেব। তো তোমরা ভিডিওটা একটুও পজ করবে না এবং প্রত্যেকটা ভালো করে দেখে নিজের খাতায় লিখে ভালো করে পড়বে। ক্লিয়ার? তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এই যে চ্যাপ্টারটা আমি বললাম রক্ত সংবহন তন্ত্র। তো সংবহন জিনিসটা কি? আমরা জানি যে আমার উদ্ভিদ দেহে আর প্রাণী দেহে কি হয়, প্রাণী দেহে তো অনেক কাজকর্ম হয়, দেহে নানা রকম কাজকর্ম হয়, উদ্ভিদ দেহে নানা রকম কাজকর্ম হয়। তো প্রাণী দেহে যে নানা রকম দেহে কাজকর্ম হয়, তো একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে সংবহন। এই সংবহন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণী দেহে বা যে কোনো জীবদেহেই কি হয়, নানা রকম কাজকর্ম সম্পন্ন হয়। যেমন ধরো প্রাণীদেহে আমরা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করি এবং অক্সিজেন গ্যাস যে আমরা গ্রহণ করি, এটা কিন্তু সংবহনের মাধ্যমেই কিন্তু সম্পন্ন হয়। আবার আমরা যে খাবার খাই, এবার খাবার হজম হওয়ার পরে যে শক্তিটা উৎপন্ন হয়, অর্থাৎ যে তাপটা উৎপন্ন হয়, সেটাও কিন্তু সংবহনের মাধ্যমেই কিন্তু আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনই উদ্ভিদ দেহের ক্ষেত্রেও সেরকম ঘটে। তো প্রাণী দেহের সংবহনটা ঘটে রক্তের মাধ্যমে, আর উদ্ভিদ দেহে সংবহন ঘটে কিন্তু জলের মাধ্যমে। ক্লিয়ার? তো আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে আজকে জানব। তো দেখো, রক্ত সংবহন তন্ত্র নিয়ে আমরা জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে রক্ত নিয়ে। রক্ত জিনিসটা কি, রক্তের কি উপাদান থাকে, আর এই যে রক্ত সংবহন তন্ত্র ব্যাপারটা, তো রক্ত সংবহন তন্ত্রের ব্যাপারের মধ্যে কে জড়িত আছে তাদের ব্যাপারে আমরা আগে খুব ভালো করে জানব। ক্লিয়ার? তো প্রথমেই দেখো, আমি এখানে খুব সুন্দর করে লিখে নিয়েছি, সুবিধার্থে টাইম বাঁচানোর জন্য। তো আমি প্রত্যেকটা ভালো করে আলোচনা করে দিচ্ছি, তো তোমরা মন দিয়ে দেখবে এবং খাতায় লিখবে, বসে না দেখে খাতায় লিখবে। তো দেখো, এই যে রক্ত সংবহন তন্ত্র ব্যাপারটা, এই রক্ত সংবহন তন্ত্র ব্যাপারটার জনক যে বিজ্ঞানী এই রক্ত সংবহন তন্ত্র ব্যাপারে রিসার্চ করেছিল, তার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। তো এই উইলিয়াম হার্ভেকে কি বলা হয়? রক্ত সংবহন তন্ত্রের জনক। ব্যাস, এটা শর্ট কোশ্চেন, একটু মাথায় রাখবা। ব্যাস, এবার আমরা যে রক্ত সংবহন তন্ত্রের কথাটা বললাম, তো এই রক্ত সংবহন তন্ত্রের কি উপাদান থাকে। তো এই রক্ত সংবহন তন্ত্র ঘটতে গেলে তিনটি উপাদানের দরকার হয়। একটা হচ্ছে রক্ত, একটা রক্তবাহ আর হৃৎপিণ্ড। আচ্ছা, এবার রক্ত সম্পর্কে আমরা জানব, রক্তবাহ সম্পর্কে জানব আর হৃৎপিণ্ড সম্পর্কে জানব। আস্তে আস্তে আমরা জানছি। দেখো, রক্ত সম্পর্কে জানব। তো প্রথমেই দেখো, রক্ত সম্পর্কে জানব, রক্তের রং কি হয়? রক্তের রং লাল হয়। কেন রক্তের রং লাল হয়? কারণ আমরা জানি রক্তে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং কি হয়? লাল হয়। তো এই হিমোগ্লোবিনে কোন প্রোটিন থাকে? গ্লোবিউলিন প্রোটিন থাকে। এবার ওই যে হিমোগ্লোবিনে একটা আবার মৌল থাকে। কি মৌল থাকে? লোহা, Fe একটা মৌল থাকে। কি আয়ন রূপে থাকে? Fe2+ আয়ন রূপে থাকে। Fe2+ আয়ন রূপে থাকে। তো এই যে রক্তে লোহা থাকে, অর্থাৎ হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং কি হয়? লাল হয়। ব্যাস হলো। এবার রক্ত হচ্ছে একটা তরল যোগকলা। রক্তকে বলা হয় তরল যোগকলা। এটা পরীক্ষায় MCQ আকারে দেয় যে রক্ত ড্যাশ, এরকম দিয়ে দিল রক্ত এক প্রকার ড্যাশ, তখন ওখানে কি লিখতে হবে? রক্ত এক প্রকার তরল যোগকলা। ব্যাস, এবার রক্ত কোথা থেকে উৎপন্ন হয়? রক্ত মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। ক্লিয়ার? ব্যাস, এইটুকু আমাদের জানতে হবে। এবার রক্তকে আমরা কয় ভাগে ভাগ করি? কয় ভাগে ভাগ না, অ্যাকচুয়ালি রক্তের মধ্যে কি উপাদান থাকে সেটা আমাদের জানতে হবে। তো দেখো, রক্তের মধ্যে কি থাকে?
কিছু 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 রক্তকণিকা থাকে আর কিছু রক্তরস বা প্লাজমা থাকে। আচ্ছা, রক্তরস বা প্লাজমা জিনিসটা কি? রক্তরস বা প্লাজমা জিনিসটা হচ্ছে রক্তের মধ্যে নানা রকম খনিজ পদার্থ, গ্যাসীয় পদার্থ, নানা রকম উপাদান, প্রোটিন, ভিটামিন, নানা রকম যে উপাদানগুলো, হ্যাঁ, এই যে দেখো আমি লিখেছি যে রক্ত কি হয়, রক্তের মধ্যে দুই রকম উপাদান থাকে, একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে রক্তরস। রক্তকণিকা থাকে রক্তে 45% আর রক্তরস থাকে 55%। এই যে রক্তরস, যে প্লাজমার কথাটা বললাম, এখানে নানা রকম খনিজ পদার্থ, জল, গ্যাসীয় পদার্থ, নানা রকম পদার্থ থাকে। ব্যাস, এটা জানা অতটাও দরকার নাই, জাস্ট এই পার্সেন্টেজগুলো দেখে রাখবা ব্যাস। এবার রক্তকণিকা, তো এই রক্তকণিকাকে 3 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ রক্তকণিকা রয়েছে 3টি। কি কি রক্তকণিকা রয়েছে? প্রথমে হচ্ছে লোহিত রক্তকণিকা 1 নাম্বার, তারপরে শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। এই 3টে মানে মেইন রক্তকণিকা। তো এই 3টে রক্তকণিকার আমরা মানে কোথা থেকে উৎপন্ন হয়, তাদের বৈশিষ্ট্য কী এবং তাদের কাজ কী, ব্যাস এইটুকু জানলেই যথেষ্ট, আর কিছু জানার দরকার নেই। এবার আমি আলোচনা করছি তাদের ব্যাপারে। তো দেখো, তো আমি একটু জাস্ট বললাম রক্তের ব্যাপারে, হ্যাঁ। এবার রক্তবাহটা একটু বলে নিই। রক্তবাহ জিনিসটা কি? রক্তবাহ হচ্ছে, আমি লিখেছি রক্তবাহ বলা হয় শিরা, ধমনী আর রক্তজালককে বলা হয় রক্তবাহ। আচ্ছা, শিরা কি? শিরার কাজ কি? বা ধমনীরই বা কাজ কি আর রক্তজালকের কাজ কি? আচ্ছা, শিরার কাজ কি? শিরার কাজ হচ্ছে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ দূষিত রক্ত কি করে, হৃৎপিণ্ডে নিয়ে যাওয়া। এই শিরার কাজ হচ্ছে, শিরা হচ্ছে এক প্রকার একটা নালিকা বা নালী। এই শিরার কাজ হচ্ছে বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করে, হৃৎপিণ্ডে নিয়ে যাওয়া, এই শিরা। আর ধমনীটা কি? ধমনী হচ্ছে এক প্রকার নালিকা, যে নালিকার মাধ্যমে কি হয়, বেশি অক্সিজেনযুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত কি হয় হৃৎপিণ্ড থেকে কি হয়, সারা শরীরে ছড়িয়ে পড়ে এই ধমনীর মাধ্যমে। আচ্ছা, রক্তজালকটা কি? রক্তজালকটা হচ্ছে শিরা আর ধমনীর মধ্যে যে একটা কানেকশন রাখে, হ্যাঁ, সেটা হচ্ছে রক্তজালক। ব্যাস, এটা আমরা বেসিক একটু কনসেপ্ট নিলাম। হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড আমরা জানি যে হৃৎপিণ্ড হচ্ছে এমন একটা অর্গ্যান, যে অর্গ্যানটা কি করে, পাম্প করে আমাদের সারা শরীরের রক্ত মানে হৃৎপিণ্ডে নিয়ে আসে, আবার মানে আবার সারা শরীরে ছড়িয়ে দেয়, এটা হচ্ছে হৃৎপিণ্ড। ব্যাপারটা আমরা জানি। ব্যাস, এই 3টে আমরা যেই যে রক্ত সংবহন তন্ত্রের যে 3টে উপাদান, এই 3টে উপাদানের আমরা বেসিক কনসেপ্টটা আমরা জানলাম যে এই 3টে জিনিস কি। ব্যাস, এবার এই 3টে জিনিস যে আমরা জানলাম, এই 3টে জিনিসের মধ্যে আমরা প্রত্যেকটার আলাদা আলাদা কাজ সম্পর্কে জানবো, কোথা থেকে উৎপন্ন হয় সেটা জানবো, হ্যাঁ। তো এবার দেখো, তো এই যে বললাম রক্তকণিকার মধ্যে, রক্তকণিকা নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা, হ্যাঁ। দেখো, রক্তকণিকা, তো রক্তকণিকা যে 3টা বললাম, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, তো এই 3টে রক্তকণিকার মধ্যে সবচাইতে বড় রক্তকণিকা হচ্ছে শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা হচ্ছে আকারে খুবই বড়, হ্যাঁ। তো আমি এখানে আকারটা লিখে দিয়েছি আর সংখ্যাও লিখে দিয়েছি, কিন্তু এই 3টে রক্তকণিকার মধ্যে সবচাইতে বেশি পরিমাণে থাকে কিন্তু লোহিত রক্তকণিকা। ক্লিয়ার? তো দেখো, এখানে আমি লিখে দিয়েছি, এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু দেয় যে সবচাইতে বেশি পরিমাণে কোন রক্তকণিকা থাকে, সেটা হচ্ছে রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা, কিন্তু আকার সবচাইতে বড় কার হয়, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার আকার সবচাইতে বড়, কিন্তু সেটা খুব কম পরিমাণে রক্তে থাকে। ব্যাস, এটা একটু ভালো করে খাতায় লিখে নিবা, হলো। এবার আমরা জানবো লোহিত রক্তকণিকার ব্যাপারে। আচ্ছা, এবার দেখো লোহিত রক্তকণিকা, এটা দেখবে। দেখো, লোহিত রক্তকণিকার কোথা থেকে উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকা লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। এই লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্লিয়ার? এবার লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে?
গড়ে লোহিত রক্তকণিকা প্রায় 120 দিন বাঁচে। ব্যাস, লোহিত রক্তকণিকা কিন্তু নিউক্লিয়াসবিহীন। লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না। তো নিউক্লিয়াস যদি না থাকে তাহলে কি হবে? তাহলে লোহিত রক্তকণিকায় যদি নিউক্লিয়াস না থাকে তাহলে কি হবে না? ওখানে কোষের কোনো বিভাজন ঘটবে না। তাহলে লোহিত রক্তকণিকার কোনো বিভাজন ঘটবে না। তো এটাই জেনে রাখবা যে লোহিত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াসবিহীন। সেম ওই কথাটাই আমি লিখে দিয়েছি এখানে, যেটা বললাম যে সবথেকে বেশি পরিমাণে থাকে লোহিত রক্তকণিকা। ব্যাস, এই লোহিত রক্তকণিকার এবার আমরা কাজ জানবো যে আমাদের দেহে লোহিত রক্তকণিকার দরকার কেন, কি দরকার লোহিত রক্তকণিকার। তো দেখো, লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার মেন যে কাজটা সেটা হচ্ছে আমাদের রক্তে কি করে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড কি করে? পরিবহন করে। হলো। এবার 2 নম্বর কাজ কি? লোহিত রক্তকণিকা কি করে? আমাদের রক্তে অম্লত্ব ও ক্ষারত্ব বজায় রাখে। আচ্ছা, অম্লত্ব আর ক্ষারত্ব ব্যাপারটা কি? সেটা হচ্ছে পিএইচ স্কেলের মানটা ঠিকঠাক রাখে। আমরা জানি আমাদের রক্তের পিএইচের মান কি? 7.4। অর্থাৎ আমাদের রক্তটা কি বলতো? ক্ষারীয় প্রকৃতির। ক্লিয়ার? তো আমাদের এই যে অম্লত্ব আর ক্ষারত্ব বজায় রাখে কিন্তু এই লোহিত রক্তকণিকা, কারণ আমাদের রক্ত যাতে বেশি অম্ল না হয়ে যায় বা বেশি ক্ষারীয় না হয়ে যায় সেটাকে কন্ট্রোলে রাখে কিন্তু আমাদের এই লোহিত রক্তকণিকা। ব্যাস, এবার লোহিত রক্তকণিকা সান্দ্রতা বজায় রাখে, রক্তের সান্দ্রতা বজায় রাখে। তারপরে 4 নম্বরে কি বলছে? রক্তে আয়নের সমতা বজায় রাখে। আচ্ছা, প্রথমে আমি বলেছিলাম যে রক্তে এক ধরনের মৌল থাকে, সেটা হচ্ছে লোহা, Fe। ওটা কি আয়ন রূপে থাকে? Fe2+, অর্থাৎ ফেরাস আয়ন রূপে থাকে। হ্যাঁ, তো এই যে রক্তে আয়ন, আর তাছাড়া আরও অনেক রকমের উপাদান থাকে রক্তে, সেগুলো আয়ন রূপে থাকে। সেই রক্তে কি করে? এই আয়নের সমতা বজায় রাখে কে? লোহিত রক্তকণিকা। তাহলে আমরা জানলাম। এবার লোহিত রক্তকণিকা, আমি প্রথমে বলেছি লোহিত রক্তকণিকা বাঁচে কতদিন? প্রায় গড়ে 120 দিন। এবার বাঁচে প্রায় গড়ে 120 দিন। এবার 120 দিন পর তো লোহিত রক্তকণিকার মৃত্যু ঘটবে। তো লোহিত রক্তকণিকা যখন মৃত্যু ঘটবে তো কোথায় মৃত্যু হবে? তো লোহিত রক্তকণিকার মৃত্যু হয় আমাদের প্লীহাতে। কোথায় হয়? প্লীহাতে। তো এটা একটা কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন আসে কি, যে লোহিত রক্তকণিকার মানে কবর স্থান বলা হয় কাকে? তখন বলতে হবে প্লীহাকে। ব্যাস, তাহলে আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো শ্বেত রক্তকণিকা সম্পর্কে। শ্বেত রক্তকণিকা কি? দেখো, এবার শ্বেত রক্তকণিকা সম্পর্কে জানবো। শ্বেত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয়? শ্বেত রক্তকণিকা সাদা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। এই শ্বেত রক্তকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইট। তাহলে লোহিত রক্তকণিকার অপর নাম কি? এরিথ্রোসাইট। আর শ্বেত রক্তকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইট। ক্লিয়ার? এবার এই শ্বেত রক্তকণিকা কতদিন বাঁচে? এই শ্বেত রক্তকণিকা 1 থেকে 15 দিন বাঁচে। আচ্ছা, এবার এই শ্বেত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস রয়েছে। তাহলে শ্বেত রক্তকণিকা কি? নিউক্লিয়াস যুক্ত। তাহলে নিউক্লিয়াস যুক্ত যেহেতু, তাহলে এখানে বিভাজন সম্পন্ন হবে। হ্যাঁ, তো এটা মাথায় রাখবা কি, শ্বেত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। ব্যাস, আরেকটা কি মানে শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য কি? শ্বেত রক্তকণিকায় অ্যামিবয়েড চলন দেখা যায়। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এটা, যে শ্বেত রক্তকণিকায় অ্যামিবয়েড চলন দেখা যায়। শ্বেত রক্তকণিকাকে ফাইটার সেল বলা হয়। শ্বেত রক্তকণিকাকে ফাইটার সেল বলা হয়। কেন শ্বেত রক্তকণিকাকে ফাইটার সেল বলা হয়? কারণ আমরা জানি শ্বেত রক্তকণিকার কাজই হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা। আমাদের দেহে কোনো যদি রোগ জীবাণু যদি প্রবেশ করে, সেই রোগ জীবাণুকে ধ্বংস করে কিন্তু এই শ্বেত রক্তকণিকা। তাই জন্য শ্বেত রক্তকণিকাকে ফাইটার সেল বলা হয়। ব্যাস, এবার শ্বেত রক্তকণিকার কিন্তু কয়েকটা ভাগ রয়েছে। হ্যাঁ, শ্বেত রক্তকণিকাকে 2 ভাগে ভাগ করা হয়। কি ভাগে ভাগ করা হয় সেটা দেখো। শ্বেত রক্তকণিকাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দানাবিহীন শ্বেত রক্তকণিকা, একটা হচ্ছে দানাযুক্ত শ্বেত রক্তকণিকা। দানাবিহীন শ্বেত রক্তকণিকার ইংলিশ টার্মটা কি? অ্যাগ্রানুলোসাইট। আর দানাযুক্ত শ্বেত রক্তকণিকার মানে ইংলিশ টার্মটা কি? গ্রানালুসাইট। ক্লিয়ার?
এবার দেখো দানাযুক্ত দুটো শ্বেত রক্তকণিকা থাকে, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। আর দানাযুক্ত শ্বেত রক্তকণিকা থাকে তিনটে, কি কি? নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। তো এখান থেকে এই বছর 2023-এ জিএনএম এএনএমে মানে ক্যাটাগরি 2-এ কোশ্চেন এসেছিল। তোমরা যদি দেখে থাকো তো তোমরা অবশ্যই দেখবে কোশ্চেন ক্যাটাগরি 2-এ 2023-এ এসেছিল। তো দেখো এখানে কি বলেছে, কোশ্চেনটা কি ছিল যে এখানকার মধ্যে কোন দুটো হচ্ছে দানাযুক্ত শ্বেত রক্তকণিকা। তো এরকম মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল এরকম 4টা অপশন ছিল। হ্যাঁ, সেখানকার মধ্যে তোমাদের দুটো অপশন ঠিক ছিল। 2023-এ এখান থেকে একটা কোশ্চেন ছিল। তো দেখো এখানকার মধ্যে মনে রাখবে এই যে দানাবিহীন শ্বেত রক্তকণিকা, এই দানাবিহীন শ্বেত রক্তকণিকা যে মনোসাইট আর লিম্ফোসাইট, এখানকার মধ্যে এই যে 5টা শ্বেত রক্তকণিকা টোটাল রয়েছে, এখানকার মধ্যে সবচাইতে বড় শ্বেত রক্তকণিকা হচ্ছে কিন্তু মনোসাইট। এটা খুবই ইম্পর্টেন্ট যে সবচাইতে বড় শ্বেত রক্তকণিকা কি, তখন বলতে হবে মনোসাইট। আর সবচাইতে ছোট কি, লিম্ফোসাইট। এই দুটো ভালো করে মাথায় রাখবে। এবার এই যে 5টে শ্বেত রক্তকণিকা রয়েছে, এই 5টা শ্বেত রক্তকণিকার মধ্যে সবচাইতে বেশি পরিমাণে কোন শ্বেত রক্তকণিকা থাকে আমাদের রক্তে, তখন বলতে হবে নিউট্রোফিল। নিউট্রোফিল কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকায় সবচাইতে বেশি পরিমাণে থাকে। আর সবচাইতে কম পরিমাণে থাকে কোন শ্বেত রক্তকণিকা, তখন বলতে হবে বেসোফিল। এইখানকার এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন যে সবচাইতে বড় শ্বেত রক্তকণিকা কি, মনোসাইট। সবচাইতে ছোট শ্বেত রক্তকণিকা কি, তখন বলতে হবে লিম্ফোসাইট। সবচাইতে বেশি পরিমাণে কোন শ্বেত রক্তকণিকা থাকে, তখন বলতে হবে নিউট্রোফিল। আর সবচাইতে কম পরিমাণে থাকে কি, বেসোফিল। ব্যাস, এইটুকু আমরা জানলাম। এবার এই মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিলের কি কি কাজ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব। তারপরে অণুচক্রিকা সম্পর্কে জানব। ক্লিয়ার? তো দেখো এবার দেখো শ্বেত রক্তকণিকার কাজ। এবার দেখো এই যে আমি শ্বেত রক্তকণিকাগুলোর ভাগ বলেছিলাম, তো এই শ্বেত রক্তকণিকাগুলোর আলাদা আলাদা কি কি কাজ আছে সেটা আমরা জানব। দেখো প্রথমে বলছি মনোসাইটের কথা। মনোসাইট শ্বেত রক্তকণিকা দেখতে কেমন, এই যে এইরকম একটু আকার হয়। তো এই মনোসাইট শ্বেত রক্তকণিকার মধ্যে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, এই নিউক্লিয়াসটা দেখতে প্রায় বৃক্কের মতো দেখতে লাগে। হলো, এই মনোসাইট শ্বেত রক্তকণিকার কাজ কি? মনোসাইট শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে আর অ্যান্টিবডি গঠন করে। ব্যাস। এবার লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা দেখতে কেমন হয়? এই রকম দেখতে হয়। তো লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকায় একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু নিউক্লিয়াসটা আকারে একটু বড় হয়। সেম মনোসাইট শ্বেত রক্তকণিকার যে কাজ, লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকারও সেম কাজ। এর কাজ কি? অ্যান্টিবডি গঠন করে আর রোগ জীবাণু ধ্বংস করে। ব্যাস, এটা একটু জেনে রাখবা। এখানকার মধ্যে মেন ইম্পর্টেন্ট এই যে দানাযুক্ত শ্বেত রক্তকণিকাগুলোর ভাগগুলো। তো কি কি দেখো, নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল শ্বেত রক্তকণিকার আর ইউসিনোফিল আর বেসোফিল, এই 3টে শ্বেত রক্তকণিকার পিএইচ স্কেল অনুযায়ী আমরা জানি, অবশ্যই সবাই জানি যে পিএইচ স্কেলটা কি, যেটা অম্লত্ব আর ক্ষারত্বের অম্লত্ব ক্ষারত্ব মানে নির্ণয় করা হয়। তো এই পিএইচ স্কেল অনুযায়ী নিউট্রোফিলের প্রকৃতি হচ্ছে প্রশম। প্রশম বলতে কোনটা, যে ওর পিএইচ মানটা হচ্ছে পুরো 7 মানে। আর কি বলছে ইউসিনোফিল এর কি বলছে প্রকৃতিটা কেমন, আম্লিক। আর বেসোফিলের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। এবার দেখো এদের কাজগুলো কি কি আছে। নিউট্রোফিল শ্বেত রক্তকণিকায় 3টে নিউক্লিয়াস থাকে। এর কাজ কি? ব্যাকটেরিয়া জনিত জীবাণুকে ধ্বংস করে নিউট্রোফিল। এবার ইউসিনোফিল এর প্রকৃতি কি? আম্লিক। এই ইউসিনোফিলের দুটো নিউক্লিয়াস থাকে। এই ইউসিনোফিলের কাজ কি? ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খাতায় মানে নোট করে রাখবে যে এই ইউসিনোফিল শ্বেত রক্তকণিকা কি করে? হিস্টামিন নিঃসরণ করে কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। খুবই ইম্পর্টেন্ট যে ইউসিনোফিল শ্বেত রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে কি করে? আমাদের দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। তো আমাদের কেন দেখো, আমাদের দেহে যদি অ্যালার্জি হয় তো কি করে? এই হিস্টামিন নিঃসরণ হওয়ার ফলে অ্যালার্জিটাকে ঠিক করে দেয়। খুবই ইম্পর্টেন্ট।
এবার বেসোফিল শ্বেত রক্তকণিকা, বেসোফিল শ্বেত রক্তকণিকার প্রকৃতি কি? ক্ষারীয় প্রকৃতির। এই বেসোফিল শ্বেত রক্তকণিকার কাজ কি? বেসোফিল শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের দেহে কী করে, আমাদের রক্তে কী হয়, হেপারিন নিঃসরণ করে। হেপারিন নিঃসরণ করে কি করে? রক্ত জমাট বাঁধতে দেয় না। হেপারিনের কাজ কি? রক্ত জমাট বাঁধতে দেয় না। কেমন কথা এটা? ধরো তোমরা দেখে হবে হয়তো, ধরো একটা কোনো পাত্রে কিছুটা পরিমাণ রক্ত নিয়েছো, এবার সেই রক্তটা দেখবে যে 3 থেকে 7 মিনিট বা 5 মিনিট পরে কি হবে, রক্তটা থকথকে আকারে জেলির মতো কি হয়, জমাট বেঁধে যায়। এবার আমরাও তো জানি যে আমাদের দেহে বা যে কোনো জীব দেহে কী থাকে, রক্ত থাকে। হ্যাঁ, তো আমাদের দেহে তো রক্ত থাকে, তো আমাদের রক্ত কেন জমাট বেঁধে যায় না? তো আমাদের দেহের ভেতরে রক্ত জমাট বেঁধে যায় না, কারণ আমাদের দেহে এই যে শ্বেত রক্তকণিকা থেকে হেপারিন নিঃসৃত হয়, তাই জন্য আমাদের দেহে কি হয়, রক্ত জমাট বেঁধে যায় না। যদি আমাদের দেহে রক্ত জমাট বেঁধেই যেত তাহলে কি হতো, আমাদের এই যে সংবহন তন্ত্র অর্থাৎ যে সংবহন প্রক্রিয়াটা সম্পন্ন হতো না। আর এই সংবহন প্রক্রিয়া যদি সম্পন্ন না হতো তাহলে একই স্থান থেকে অন্য স্থানে কোনো পদার্থই যেতে পারতো না। আর যেতে না পারলে কি হতো, আমাদের এই যে মানে শারীরবৃত্তীয় যে কাজকর্ম, হ্যাঁ, দেহের ভেতরে যে কোষের যেরকম কাজকর্ম কোনো কিছু সম্পন্ন হতো না। আর যদি না হতো তাহলে আমরা বেঁচেই থাকতাম না। তো এটাই মাথায় রাখতে হবে। তাহলে কি, হেপারিন নিঃসৃত হয় আমাদের দেহ থেকে। কে নিঃসরণ করে? বেসোফিল নিঃসরণ করে। আচ্ছা, এবার জানলাম। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ধরো দেখে হবে হয়তো যে হসপিটালে কি থাকে, ব্লাড ব্যাংক থাকে। ব্লাড ব্যাংক কেন থাকে? হয়তো মানে কোনো রুগীর হঠাৎ করে রক্তের প্রয়োজন পড়েছে, তো এই যে রক্ত ওকে লাগবে, তো দেখবা ব্লাড ব্যাংকেও তো রক্ত থাকে, তো সেখানকার রক্ত কেন জমাট বাঁধে না? সেই ব্লাড ব্যাংকে একটা পদার্থ রাখা হয়, তার জন্য সেখানকার রক্ত জমাট বাঁধে না। স্বাভাবিকই থাকে রক্ত, সেখানে কি রাখা হয়? সোডিয়াম সাইট্রেট। কি রাখা থাকে ব্লাড ব্যাংকে? কি রাখা থাকে? সোডিয়াম সাইট্রেট। খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। তাহলে ব্লাড ব্যাংকে কি রাখা থাকে? সোডিয়াম সাইট্রেট রাখা থাকে, তার জন্য ব্লাড ব্যাংকের রক্ত কি হয় না, জমাট বাঁধে না। ব্যাস হলো। তো তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই যে এই রকমভাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক, প্রত্যেকটা টপিক ভিত্তিক যদি তোমরা এইরকম অ্যানালাইসিস করে প্রত্যেকটা যদি তোমরা আলোচনা মানে ক্লাস দেখতে চাও, হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই আমাদের অনলাইন কোচিং সেন্টার বিএস নার্সিং একাডেমিতে অবশ্যই তোমরা অ্যাডমিশন যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এবং এখানে তোমরা নানা রকম সুযোগ সুবিধা পাবে। তো কী কী সুযোগ সুবিধা? এখানে রেকর্ডেড ক্লাস সহ আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছে, এবং প্রত্যেক দিন তোমাদের লাইভ ক্লাস সহ, সাপ্তাহিক মক টেস্ট সহ, মান্থলি মক টেস্ট সহ এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস সহ সমস্ত রকম এখানে তোমরা সুযোগ সুবিধা পাবে জিএনএম এএনএমের জন্য। তো অবশ্যই তোমরা যদি আমার পড়ানোর যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই তোমরা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের এই বিএস নার্সিং একাডেমিতে অ্যাডমিশন নিতে পারো। তো যাই হোক, এবার দেখো, এবার আমরা জানবো অণুচক্রিকা সম্বন্ধে। অণুচক্রিকার কাজ কি? ঠিক আছে, তো দেখো, তো অণুচক্রিকার কাজ কি এবং যে অণুচক্রিকা যে কাজটা করে সেটা কি কি প্রসেসে করে সেটা ব্যাপারে আমরা জানব। তো দেখো, প্রথমেই কি বলছি যে অণুচক্রিকা কোথা থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, তো অণুচক্রিকা উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে। ক্লিয়ার? এই অণুচক্রিকা কতদিন বাঁচে? এই অণুচক্রিকা গড়ে প্রায় 8 থেকে 9 দিন বাঁচে। এই অণুচক্রিকার আরেকটা নাম হচ্ছে থ্রোম্বোসাইট। ভালো করে খাতায় নোট ডাউন করবে। এই অণুচক্রিকার আরেক নাম কি? থ্রোম্বোসাইট। ব্যাস, এই অণুচক্রিকা যে বললাম 8 থেকে 9 দিন বাঁচে, তো এই 8 থেকে 9 দিন পর তো অণুচক্রিকার মৃত্যু ঘটে। হ্যাঁ, তো কোথায় মৃত্যু ঘটে? প্লীহাতে মৃত্যু ঘটে। এবার অণুচক্রিকার মেন কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা। তো কি বলছি যে অণুচক্রিকার মেন কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা। এবার দেখো, যদি আমাদের শরীরে অণুচক্রিকার সংখ্যা যদি মানে ধরো কমে যায়,
সেক্ষেত্রে কি হবে, আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে দেরি হবে। যদি অনুচক্রিকার সংখ্যা যদি আমাদের দেহে কমে যায় তাহলে কি হবে, রক্ত জমাট বাঁধতে দেরি হবে। এবার যদি আমাদের দেহে অনুচক্রিকার পরিমাণ বেড়ে যায়, তো অনুচক্রিকার পরিমাণ যদি আমাদের দেহে বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের দেহে রক্ত জমাট বেঁধে যাবে, তাহলে একটা রোগের সৃষ্টি হবে। এই রোগটার নাম কি, এই রোগটার নাম হচ্ছে থ্রোম্বোসিস। থ্রোম্বোসিস। তাহলে কি এখানে বুঝতে পারলাম যে অনুচক্রিকার পরিমাণ যদি আমাদের দেহে বেড়ে যায় তাহলে যে রোগটা হয় তার নাম কি, থ্রোম্বোসিস। ব্যাস, এবার আমরা জানব যে অনুচক্রিকা যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তো এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কিন্তু রক্তে আরও কিছু উপাদান থাকে যারা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। কি কি উপাদান, তার মধ্যে দেখো প্রথম উপাদান আমি এখানে লিখেছি, দেখো প্রথম উপাদান কি থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে। আমাদের রক্তে কি থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে, যা আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমাদের রক্তে কোন উপাদান রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, তখন বলতে হবে ক্যালসিয়াম। এটা অনেক কম্পিটিটিভ এক্সামে এসছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাস, আর কি থাকে, আর থাকে প্রোটিন থাকে। প্রোটিন আমাদের রক্ততঞ্চনে সাহায্য করে। তো এই প্রোটিনের মধ্যে কি কি প্রোটিন থাকে, টোটাল এই 4টে প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো আমাদের শরীরে তো অনেক রকম প্রোটিন রয়েছে, কিন্তু এই 4টে প্রোটিন আমাদের কি করে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। আচ্ছা, তো কি কি প্রোটিন, থ্রোম্বিন, প্রথম্বিন, ফাইব্রিন আর ফাইব্রিনোজেন, এই 4টে প্রোটিন। ব্যাস, আর কি আমাদের রক্তের মধ্যে থাকে যে রক্ততঞ্চনে সাহায্য করে, কি, ভিটামিন কে। এটাও খুব ইম্পর্টেন্ট যে কোন ভিটামিন আমাদের রক্ততঞ্চনে সাহায্য করে, অর্থাৎ রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, তখন বলতে হবে ভিটামিন কে। আচ্ছা, তো এই রক্ততঞ্চনে সাহায্যকারী উপাদানগুলোর কি দরকার, আমরা কি করব। হ্যাঁ, তো ধরো আমাদের কোনো একটা শরীরের কোনো একটা অংশ হয়তো কেটে গেছে। এবার কেটে যাওয়ার পর কি হয়, সেই কেটে যাওয়া অংশ থেকে কি হয়, রক্তক্ষরণ শুরু হয়। এবার রক্তক্ষরণ যদি শুরু করে, এবার যদি আমাদের সেখান থেকে রক্ত যদি জমাট না বাঁধে তাহলে কি হবে, আমাদের একটা সময় পরে আমাদের দেহে সমস্ত রক্ত বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এই যে সমস্ত রক্ত বেরিয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, আমরা আর বেঁচেই থাকবো না। তো আমাদের তো কোনো জায়গায় যদি কেটে যায়, তো সেখান থেকে তো রক্তটা জমাট বাঁধাতে হবে বা রক্তটা বেরোনো বন্ধ করতে হবে। তো কি করে হয়, তো 3টা প্রসেসে হয়। কি কি প্রসেসে আমাদের রক্তটা জমাট বাঁধে, দেখবে কোনো জায়গায় কেটে যাওয়ার পর 3 থেকে 7 মিনিট পরে কি হয়, আমাদের রক্তটা অটোমেটিক জমাট বেঁধে যায়। তো কি কি প্রসেসে ঘটে, ওখানে কিন্তু কিছু প্রসেস ঘটে, 3টা প্রসেস ঘটে। এই প্রসেস ঘটার ফলে কিন্তু আমাদের রক্তটা জমাট বেঁধে যায়। তো কি প্রসেস ঘটে, দেখো আমি এখানে লিখেছি 3টে প্রসেস, তো একটু মন দিয়ে বুঝবে। দেখো প্রথম প্রসেস অর্থাৎ প্রথম পর্যায়ে কি ঘটে, ধরো আমাদের শরীরের কোনো অংশ কেটে গেছে। এবার ওই কাটা অংশ থেকে, হ্যাঁ, অনুচক্রিকা আছে। এবার ওই ভাঙা অনুচক্রিকা, কেটে যাওয়া অংশ থেকে তো ভাঙা অনুচক্রিকা থেকে থ্রোম্বোপ্লাস্টিন খরিত হয়। থ্রোম্বোপ্লাস্টিন খরিত হয়, ওখান থেকে থ্রোম্বোপ্লাস্টিন খরিত হয় এবং রক্তে আমাদের কি থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে। তো ওই যে ক্ষতস্থান থেকে কি হয়, থ্রোম্বোপ্লাস্টিন খরিত হয়, অর্থাৎ ভাঙা অনুচক্রিকা থেকে কি খরিত হয়, থ্রোম্বোপ্লাস্টিন খরিত হয়। সেই থ্রোম্বোপ্লাস্টিন কি হয়, ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে, ক্যালসিয়াম আয়নটা কোথায় থাকে, আমি আগেই বললাম আমাদের রক্তে থাকে ক্যালসিয়াম আয়ন। সেই ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে এক ধরনের উৎসেচক তৈরি করে। কি উৎসেচক তৈরি করে, প্রথম্বিনেজ নামক একটা উৎসেচক তৈরি করে। ব্যাস, প্রথম স্টেপে এই কাজটুকু হলো। এবার তারপরের স্টেপে কি হয়, এই যে প্রথম্বিনেজ উৎসেচকটা, এই প্রথম্বিনেজের উৎসেচকের একটা কাজ হচ্ছে কি, এই প্রথম্বিনেজ উৎসেচক কি করে, প্রথম্বিনকে কি করে, থ্রোম্বিনে পরিণত করে। এই প্রথম্বিনকে কি করে, সেকেন্ড স্টেপে থ্রোম্বিনে পরিণত করে। আচ্ছা, থ্রোম্বিনের কাজ কি, এই যে থ্রোম্বিন আমি কেন তৈরি করব, এই থ্রোম্বিনের কাজ হচ্ছে কি করে, আমাদের কি বলতো, আমাদের শরীরে আমি বলেছিলাম যে হেপারিন আছে, আমাদের রক্তে হেপারিন আছে, যে হেপারিন কি করে, আমাদের দেহের ভেতরের রক্তকে জমাট বাঁধতে দেয় না।
হ্যাঁ, সচরাচর মানে চলতেই থাকে। তো কি করে, হেপারিন রক্তকে জমাট বাঁধতে দেয় না, কিন্তু এখন তো আমাদের কোনো জায়গায় কেটে গেছে, এবার রক্ত আমাদের তো মানে জমাট বাঁধাতে হবে, তাই জন্য কি করতে হবে, হেপারিনের ক্রিয়া নষ্ট করতে হবে। তো এই হেপারিনের ক্রিয়া নষ্ট করার জন্য প্রথম মিনেজ কি করে, এই উৎসেচকটি কী করে, এই প্রথম মিনকে থ্রোম্বিনে পরিণত করে। এটা সেকেন্ড স্টেপ হয়ে গেল। এবার থার্ড স্টেপে কি হয়, এই যে থ্রোম্বিন, এই থ্রোম্বিনটা কি ফাইব্রিনোজেন, এই যে প্রোটিন, এক ধরনের প্রোটিন ফাইব্রিনোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে, ফাইব্রিন তৈরি করে। ক্লিয়ার? তো এই ফাইব্রিন জালিকায় যখন ফাইব্রিন তৈরি হয়ে গেল, তখন ফাইব্রিন জালিকায় রক্তকণিকাগুলো কি হয়, হ্যাঁ, রক্তকণিকাগুলো আটকে যায়। এবার যখন আটকে যায় তখন একটা থকথকে ক্লট গঠন করে, আর যখন থকথকে ক্লট গঠন করে নেয় তখন রক্ত আমাদের জমাট বাঁধতে শুরু করে দেয়। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমি বলবো তোমাদের, ধরো আমি বললাম ওই হেপারিনের কথা, যে কথাটা বলছি, হেপারিন, আমাদের শরীরে হেপারিন আছে যেটা আমাদের রক্তকে জমাট বাঁধতে দেয় না, কিন্তু কোনো কারণে যদি আমাদের শরীরের হেপারিনের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ডাক্তাররা বাইরে থেকে এক ধরনের কৃত্রিম মানে হেপারিন আমাদের শরীরে ইনজেক্ট করে। সেই কৃত্রিম হেপারিনটার নাম কি, হিরুডিন। খাতায় লিখে নিবে, কি, হিরুডিন। হিরুডিন নামক একটা কৃত্রিম কি হেপারিন আমাদের শরীরে ইনজেক্ট করা হয়। এই হিরুডিনটা আমরা কোথা থেকে পাই, জোঁকের লালারস থেকে। কোথা থেকে, জোঁকের লালারস থেকে। ক্লিয়ার? তো এখন পর্যন্ত আমরা রক্ত সম্বন্ধে জানলাম, কি কি জানলাম, লোহিত রক্তকণিকা সম্পর্কে জানলাম, শ্বেত রক্তকণিকা সম্পর্কে জানলাম এবং অনুচক্রিকা সম্পর্কে জানলাম। ব্যাস, এই যে রক্ত ব্যাপারটা আমরা জানলাম। হ্যাঁ, তো এবার রক্ত ব্যাপারগুলো সমস্তটা জানলাম। এবার আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে যেই চ্যাপ্টারটা আলোচনা করছি, তো এই রক্ত সংবহন তন্ত্র কয় প্রকার, হ্যাঁ, সেটা আমরা একটু দেখে নিই। দেখো, এই রক্ত সংবহন তন্ত্র কয় প্রকার সেটা আমরা জানবো। তো দেখো, রক্ত সংবহন তন্ত্র মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র আর একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, মুক্ত রক্ত সংবহন তন্ত্র কোনটা, যে রক্ত সংবহন তন্ত্রে কি হয়, কেবল হৃৎপিণ্ড এবং রক্তবাহের মাধ্যমে সংবাহিত না হয়ে দেহগহ্বরে মুক্ত হয়, হ্যাঁ, সেই রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কোনটা, যে রক্ত সংবহন তন্ত্র কেবল রক্তবাহ আর হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ অবস্থায় সংবাহিত হয়, কখনো দেহগহ্বরে মুক্ত হয় না, সেই রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাদের দেহে দেখা যায় এবং বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কাদের মধ্যে দেখা যায় সেটা আমরা দেখব। দেখো, মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায় কাদের দেহে, আরশোলা, চিংড়ি, শামুক আর ঝিনুক, এদের দেহে মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা দেয়। আর বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কাদের মধ্যে দেখা দেয়, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা দেয় মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণী, যত রকম মেরুদণ্ডী প্রাণী রয়েছে সকলের দেহে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। কেবল দুটো প্রাণী আছে, এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, কিন্তু এদের ব্যতিক্রমী মানে দেখা যায় কেঁচো আর জোঁকে, এরা অমেরুদণ্ডী হওয়া সত্ত্বেও এদের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। ব্যাস হলো। এবার আমরা জানবো এই যে আরশোলার মুক্ত সংবহন তন্ত্রের কথাটা আমি বললাম, তো আরশোলার মুক্ত সংবহন তন্ত্র প্রক্রিয়াটা কি করে সম্পন্ন হয়, এদের কি কি অংশ থাকে সেটা ব্যাপারে আমি আলোচনা করব। তো দেখো, আরশোলার মুক্ত সংবহন তন্ত্র ঘটতে গেলে তিনটে অংশ লাগে, একটা হচ্ছে হিমোলিন, একটা হিমোসিল আর হৃৎপিণ্ড। তো হিমোলিন কি, হিমোলিন বলা হয় আরশোলার শ্বাস সংযোগবিহীন রক্তকে হিমোলিন বলা হয়। আমাদের তো রক্ত রয়েছে, এবার আমাদের রক্তকে তো রক্তই বলে, কিন্তু আরশোলার রক্তকে হিমোলিন বলে। হলো? তো
এই হিমোলিম্ফ কি নিয়ে গঠিত? প্লাজমা আর হিমোসাইট নিয়ে কি গঠিত হয়? হিমোলিম্ফ গঠিত হয়। ব্যাস। এবার হিমোসিল কাকে বলে? আরশোলার হিমোলিম্ফ পূর্ণ যে দেহ গহ্বর, ওই দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। এখানে ক্লিয়ার ভাবে লেখা আছে। এবার হিমোলিম্ফ কাকে বলে? আরশোলার রক্তকে হিমোলিম্ফ বলে। আর হিমোসিল কাকে বলে? হিমোলিম্ফ পূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। এবার এখানে কি হয়, আমাদের কি বল সরি আরশোলার দেহে ডায়াফ্রাম থাকে। সেই ডায়াফ্রাম কি করে, পৃষ্ঠীয় আর অঙ্কীয় ডায়াফ্রাম কি করে, হ্যাঁ, এই যে হিমোসিল আছে না, এই হিমোসিলকে তিনটে সাইনাসে বিভক্ত করে। সেই তিনটে সাইনাস কি কি? প্রথম সাইনাস অর্থাৎ পৃষ্ঠদেশে এক ধরনের সাইনাস গঠন করে, সেটা কি? পেরিকার্ডিয়াল সাইনাস। মধ্যভাগে কোন সাইনাস বিভক্ত করে? পেরিভিসেরাল সাইনাস। আর অঙ্কদেশে পেরিনিউরাল সাইনাস। এই সাইনাসটি তো মাথায় রাখবে। ব্যাস হয়ে গেল। এবার দেখো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কি? দেখো আরশোলার হৃৎপিণ্ডে কি হয়, প্রত্যেকটা প্রকোষ্ঠের পশ্চাৎভাগে একজোড়া করে ওয়াস্টিয়া নামক একটা ছিদ্র থাকে আরশোলার হৃৎপিণ্ডে। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত এই ছিদ্রগুলো দিয়ে কি হয়, প্রকোষ্ঠে প্রবেশ করে। এটা হচ্ছে আরশোলার হৃৎপিণ্ডের গঠন। আরশোলার টোটাল আমাদের মানব শরীরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? 4টি। বামলিন্দ বাম নিলয়, ডানলিন্দ ডান নিলয়। কিন্তু আরশোলার শরীর মানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে টোটাল 13টি। এটা মাথায় রাখবে। ক্লিয়ার হলো? এবার আমি একটু জানবো, কয়েকটা প্রাণীর নাম বলবো। সেই প্রাণীদের মধ্যে কি কি রঞ্জক পদার্থ থাকে, অর্থাৎ সেই প্রাণীদের রক্তে কি রঞ্জক থাকে এবং সেই রঞ্জকের মধ্যে কোন মৌল থাকে। ক্লিয়ার? দেখো, মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণী, মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণীর আর আরো দুটো বলছি কি, কেঁচো আর জোঁক। কেঁচো আর জোঁক এদের রক্তে কি থাকে? হিমোগ্লোবিন রঞ্জক থাকে। কি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন রঞ্জক থাকে। মানুষও সমস্ত মেরুদণ্ডী প্রাণী এবং ব্যতিক্রম শুধু কেঁচো আর জোঁক, এই এদের দেহে কি থাকে? এদের দেহে রক্তে কি থাকে? হিমোগ্লোবিন থাকে, রঞ্জক থাকে। এই হিমোগ্লোবিন থাকে। তো এখানকার তাহলে এখানে মৌল কি থাকবে? Fe, মানে লোহা থাকবে। ক্লিয়ার? এবার আচ্ছা, এবার আমরা জানবো আরশোলা এবং সমস্ত কীটপতঙ্গ এদের দেহে কোন রঞ্জক থাকে? এদের দেহে রক্তে কোন রঞ্জক থাকে? হিমোলিম্ফ রঞ্জক থাকে। কি থাকে? হিমোলিম্ফ রঞ্জক থাকে। এখানে কোনো মৌল থাকে না, হিমোলিম্ফে কোনো মৌল থাকে না। এবার আমি বললাম, এবার পরের স্টেপে আমি তোমাদের এবিও গ্রুপ আর হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ডের যে রক্ত সংবহন তন্ত্র কোন প্রক্রিয়ায় ঘটে, কিভাবে ঘটে, সেটা আলোচনা করব। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখে থাকো, তো আমি অবশ্যই 100% বলতে পারি তোমাদের আর এই রক্ত সংবহন তন্ত্রের ব্যাপারটা আর কোনো ডাউট থাকবে না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবা। তো থ্যাংক ইউ।